হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। রোগীর চাপে হাসপাতালগুলোতে শয্যা সংকট চরমে। প্রান্তিক পর্যায়ে ভঙ্গুর চিকিৎসায় জটিল হচ্ছে পরিস্থিতি। চলতি বছরের তুলনায় 3.5 মাস সেগুলো এসএসসি পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি। 27-এর 6 জুন থেকে এইচএসসি। ভবিষ্যতে সেশন জট আরও কমানোর পরিকল্পনা। থমথমে জাবি ক্যাম্পাস, ছাত্রী ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত বহিরাগত গ্রেফতার হয়নি এখনো। 8 দাবিতে শিক্ষার্থীদের 48 ঘন্টার আলটিমেটাম। প্রশাসনের সঙ্গে জাকসু নেতাদের বৈঠক। সীমান্তে কাঁটা তার বিতর্কের মধ্যে আবারও বাংলাদেশি হত্যা। এবার লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফের গুলিতে যুবক নিহত। স্বজনের আহাজারি, বিজিবির প্রতিবাদ। এবং ঈদ করতে ফেরা হলো না দেশে। ওমানে গাড়ির ভেতরে 4 ভাইয়ের রহস্যজনক মৃত্যু। গ্রামের বাড়ি চট্টগ্রামের শোক। মরদেহ দ্রুত ফিরিয়ে আনার দাবি। বাংলার সময়ের সঙ্গে আছে আমি। ঢাকার বাইরেও বেড়েই চলেছে হাম আক্রান্তের সংখ্যা। রোগীর চাপে হাসপাতালগুলোতে শয্যা সংকট। জ্বর, নিউমোনিয়ায় জটিলতা বাড়ছে বলে জানান চিকিৎসকরা। ওয়ার্ড জুড়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশু, উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় নতুন 12 জন সহ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 31 শিশু। আক্রান্তদের জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া বাড়িয়েছে জটিলতা। এমনকি চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। জেলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যথাযথ সেবা না পেয়ে আসছে শহরের হাসপাতালে। জ্বর হয়েছে, তারপরে হাম হয়েছে, জমজ বাচ্চা বলছিল না বাসন নেয়া, সে বলছিল যে হয়তো বা তুমি বরিশাল বা এতে নিয়ে যাও খুলনা। নিয়ে গেছিলাম ক্লিনিকে, সেইখানে দেখলাম রেয়াস, তাই এখানে ভর্তি হয়েছি। বিভাগীয় শহর এবং জেলা শহরগুলিতে যাতে এই জটিল হামের পেশেন্ট আমরা সুষ্ঠুভাবে ম্যানেজ করতে পারি, তার জন্য ব্যবস্থাপনা করব। কুষ্টিয়াতেও অপরিবর্তিত হাম পরিস্থিতি। এক বেডে চিকিৎসা নিচ্ছে আক্রান্ত 3 শিশু। শয্যা সংকটে হিমশিম অবস্থা চিকিৎসকদের। বরিশালেও বেড়েই চলেছে হাম আক্রান্তের সংখ্যা। সদর হাসপাতালে আলাদা 3টি কক্ষে চিকিৎসা দিয়েও রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না। সন্তানদের নিয়ে অভিভাবকরা ছুটছেন ঢাকার হাসপাতালে। সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 31-এ। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 74 জন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চলতি বছরের তুলনায় 3.5 মাস এগিয়ে এলো 2027 সালের এসএসসিও সমমানের পরীক্ষা। 7 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। আর এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী বছর 6 জুন। স্কুল বন্ধ না রেখে পাবলিক পরীক্ষা নিতে মাল্টিপারপাস হল নির্মাণের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। বলেন, ভবিষ্যতে সেশন জট আরও কমিয়ে আনা হবে। কোভিড সংক্রমণ ও রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে নষ্ট হয়েছে অনেকটা সময়। এসএসসি ও এইচএসসি পরীক্ষাও অনুষ্ঠিত হয় এখন নির্ধারিত সময় থেকে কয়েক মাস পিছিয়ে। এ অবস্থায় সেশন জট কমিয়ে আনতে আগামী ডিসেম্বরের মধ্যেই 2027 সালের এসএসসি পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা নিয়েছিল সরকার। কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সে অবস্থান থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, আগামী এসএসসি পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি থেকে এবং আগামী এইচএসসি পরীক্ষা শুরু হবে 27-এর 6 জুন। তবে ভবিষ্যতে সব পাবলিক পরীক্ষা এগিয়ে আনার কথাও জানান মন্ত্রী। এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027, শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আমরা রুটিনও রেডি করেছি। আর এইচএসসি আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। দেশে শিক্ষা ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তন আনতে সময় লাগবে মন্তব্য করে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া সহ নানা উদ্যোগ নিচ্ছে সরকার। আমরা শিক্ষার্থী জিপিএ+ পাওয়ার চেয়ে আমরা শিক্ষক ট্রেনিং প্রোগ্রামটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। প্রতিদিনই এইগুলি নিয়ে কাজ হচ্ছে। বিভিন্ন রকম আমরা প্রজেক্ট নিচ্ছি টিচার্স ট্রেনিংয়ের জন্য।
এগুলো প্রতিনিয়তই হচ্ছে। এদিকে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা গেলেও তুলনামূলক কম সময় পাওয়ায় পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা জানিয়েছে পরীক্ষার্থীরা। মনে হলো যে হঠাৎ করে এত কেন আগে দিল, আমরা 3 মাস লেটে বই পাইছি। তারপরে হচ্ছে অন্য ভাইয়েরা যারা পরীক্ষা দিয়েছে তারা তো অনেক সময় পাইছে আমাদের থেকে। আমাদের উপর সিলেবাসের চাপটা তেমন একটা বেশি না পড়লেও মেন্টাল প্রেশারটা খুবই বেশি পড়বে, কারণ সময়টা খুব কমে যাচ্ছে। ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে হোক, যখনই হোক, পড়াটা যদি ভালো মতো আদায় করে নিতে পারে তাহলে আর কি পরীক্ষা দিলে ভালো মার্ক আসবে। পাবলিক পরীক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান যাতে বন্ধ করতে না হয় সেজন্য উপজেলা পর্যায়ে একটি করে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনাও করছে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় থমথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ঘটনায় অভিযুক্ত বহিরাগতকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। প্রক্টোরিয়াল বডি ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ বলেই বারবার এমন ঘটনা ঘটছে বলে দাবি শিক্ষার্থীদের। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। 12 মে রাত 11টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এই সড়ক দিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থীকে জোরপূর্বক পাশের ঝোপে নিয়ে যায় এক বহিরাগত যুবক। অভিযোগ রয়েছে সেখানে ওই শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করা হয়। তবে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পারায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বহিরাগত অভিযুক্ত ব্যক্তি। ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা। বুধবার রাতভর ক্যাম্পাসে বিক্ষোভ ও মশাল মিছিল করেন তারা। বিভিন্ন স্লোগানে এই ঘটনার বিচার দাবি করেন শিক্ষার্থীরা। তারা বলছেন বহিরাগতদের অবাধ বিচরণ আর দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণেই বারবার এমন ঘটনা ঘটছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি আলোচনায় আসার পর দায় সারতে নামে মাত্র এই ঝোপঝাড় বেষ্টিত জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, অপর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, দুর্বল সীমানা প্রাচীর এবং বহিরাগতদের অবাধ প্রবেশ এ ধরনের ঘটনার আশঙ্কা দিন দিন আরও বাড়াচ্ছে। প্রক্টোরিয়াল বডির ভূমিকা নিয়েও প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের। তাদের দাবি, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা সদস্য বাড়ানো, জরুরি ক্রাইসিস রেসপন্স টিম গঠন এবং বহিরাগত চলাচল নিয়ন্ত্রণ ও সীমিত করার দাবি জানান তারা। এগুলা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে, তো এই ব্যাপারে আমাদের প্রশাসন তেমন স্টেপ নিচ্ছে না। আনসার বাহিনী এখানে আছে, কিন্তু আসলে তারা প্রপারলি হচ্ছে ভেরিফাই করতেছে না যে আসলে কে বাইরে থেকে আসতেছে বা কে হচ্ছে আপনার ক্যাম্পাসের। সীমানা প্রাচীরগুলো একটু সংস্কার করা এবং হচ্ছে সীমানা প্রাচীরগুলো একটু উঁচু করা এবং হচ্ছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো। যদি আমাদের ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশটার উপর বিধিনিষেধ আজ্ঞা করা হয় তাহলে আর এই ধরনের কোনো সমস্যা হবে না। অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম বাড়িয়ে 48 ঘন্টা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে যোগ করা হয়েছে আরও কিছু শর্ত। আইনগত যে ব্যবস্থা আছে, সর্বোচ্চ যে শাস্তি হয় তার নামে আমরা এটার প্রত্যাশা করি যত দ্রুত সম্ভব আটক করা হয়। পুলিশের হয়তো কোনো গাফিলতি আছে, কারণ কোনো আসামি 24 ঘন্টার ভিতরে পুলিশ এরা ধরতে পারে। আরও সচেতন হওয়া দরকার এইসব ব্যাপারে। সকালে রেজিস্ট্রার কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিলেও পরে তা স্থগিত করার কথা জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ। সীমান্তে কাঁটাতার বিতর্কের মধ্যে আবারও ঝরল বাংলাদেশের প্রাণ। এবার লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী এলাকার পরিবেশ। পতাকা বৈঠকে এ ঘটনার নিন্দা জানিয়েছে বিজেপি। আবারও সীমান্তে হত্যা। লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা। বুধবার মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি কাঁটাতারের বেড়ার কাছে যায়। এ সময় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন খাদেমুল। গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন তিনি। পরে স্থানীয় ও তার সহযোগীরা উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাছ ধরতে জিরো লাইন অতিক্রম করে ভারতের বর্ডার গার্ড বিএসএফ তাকে লক্ষ্য করে রাবার বুলেট গুলি ছাড়ে। ভারতের বাংলাদেশের লোককে কিছু মনে করে না, পাখির মতো এরা গুলি করে। পক্ষীর মতো এরকম লোক মারে, তাহলে আমরা কোথায় যাব?
কিভাবে আমরা এই বর্ডারে বাস করব? চিকিৎসার জন্য রংপুর মেডিকেলের উদ্দেশ্যে তাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর হয়তো পথিমধ্যে হোক আর মেডিকেল হোক মৃত্যুবরণ করে পরবর্তীতে আমাকে মেসেজ দিতে সে মারা গেছে। 15 বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, গুলির বিষয়টি অস্বীকার করেছে বিএসএফ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এর আগে গত 8 এপ্রিল পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মারা যান আরও এক বাংলাদেশি। সময় সংবাদ, লালমনিরহাট। বাংলার সময় আরও থাকছে। নারায়ণগঞ্জে কেবল অপারেটরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ব্যবসার বিরোধের জের, অভিযোগ স্বজনদের। রক্তমাখা ছুরি উদ্ধার, জড়িতদের ধরতে তৎপর পুলিশ। ঈদ করতে ফেরা হলো না দেশে। ওমানে গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের প্রবাসী 4 ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানকার বাংলাদেশ দূতাবাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে গাড়ি এসির লিকেজ হয়ে বিষক্রিয়ায় মারা গেছেন তারা। এটি নিছক বিষক্রিয়া নাকি 4 ভাইয়ের মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা তদন্তের দাবি স্বজনদের। গাড়িতে এসির গ্যাস লিকেজ হয়ে বিষক্রিয়ায় বিদেশের মাটিতে প্রাণ গেল একই পরিবারের 4 ভাইয়ের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ওমানে। মঙ্গলবার রাতে মাস্কাট শহরের মোলাদা এলাকায় বাজার করে ফেরার পথে এই ঘটনা ঘটে। সেখানকার বাংলাদেশ দূতাবাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ঈদ করতে 15 মে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। কথা ছিল পরিবারের এক সদস্যের বিয়েরও। সেই প্রস্তুতির অংশ হিসেবে বাজার করে ফিরছিলেন 4 ভাই। রাস্তায় গ্যাস লিকেজ হলে গাড়ির ভেতরে বিষক্রিয়ায় মৃত্যু হয় তাদের। সবার থেকে তথ্য নিয়ে ওনারা পার্কিংয়ে ছিল, গাড়িতে ছিল, বসা অবস্থায় ছিল, সিট বেল্ট লাগানো ছিল, গাড়ি থেকে বের হতে পারে নাই, ক্লিনিকে ঢুকতে পারে নাই। এই অবস্থায় তাদের মৃত্যু হলো। নিহতদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বন্দারাজার পাড়ায়। এলাকায় খবর পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। দ্রুত মরদেহ দেশে ফেরানোর দাবি প্রতিবেশীদের। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো রহস্য আছে তা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর। গাড়ির মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা যে আমরা পুরোপুরি জানি না, তো অসম্ভব মর্মান্তিক এই ঘটনা। তো বাস করলে বা কোনো কিছু ফল করলে এখানে মানুষ মতো তো সরি নেই। আর এখানে যদি এই এসি বিষয়ে কোনো সমস্যা আমার ধারণা যেটা বলতেছি 4 জন থেকে একজনও তো হয়তো রক্ষা পেতে পারতো। বিপুলের মধ্যে যেটা পেয়েছে ওদের মুখ থেকে লালা ঝরছে। লালাটা পরীক্ষা করে ওরা জানতে পারছে যে এসির গ্যাস লিক হয়েছে। লিক হয়ে তাদের ফুসফুসে সরাসরি আক্রান্ত হওয়ার কারণে তারা মোটামুটি 2-3 মিনিটের মধ্যে মৃত্যুবরণ করেছে। ওমানে ব্যবসা করা 4 ভাইয়ের মধ্যে 2 ভাই বিবাহিত হলেও বাকি 2 সহোদর অবিবাহিত ছিলেন বলে জানিয়েছে স্বজনরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কেবল অপারেটরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনরা জানান, দুপুরে নাসির হোসেন নামে ওই ব্যবসায়ী নিজ প্রতিষ্ঠানে কাজ করছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুমূর্ষ অবস্থায় নাসিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, কেবল ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ডিসের অফিস নিয়ে আমার পার্টনারের সাথে ঝামেলা ছিল। আজকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করছে। গিয়ে দেখি লড়তাছে, পরে জিজ্ঞেসি কে মারছে কাকা, কে মারছে? হ্যাঁ তো বলতে আর না। হ্যাঁ হাত দিয়ে দেখাইছে একজন মারছে। আমি কয়জন মারছে? একজন। পরে আমি জিজ্ঞেসি কোনটা দুধ দিছে? পরে দেখাইছে ওই যে আমাদের এলাকা দিয়েই এক সাইডে দুধ দিছে। এমন শত্রুতা তৈরি হয় না। উনি এলাকায় উপকার ছাড়া কেউ ক্ষতি করে নাই, কিন্তু এখন কই থেকে শত্রু আসলো বা কি আসলো। নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করেছে মুখোশধারীরা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্বজনরা জানান, সোনারগাঁয়ের মুক্তিশপুর এলাকার সুতা ব্যবসায়ী নজরুল ইসলাম ও তার পরিবার বুধবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মুখোশধারী দুর্বৃত্ত নজরুলের নাম ধরে ডাকাডাকি করে। এ সময় তার স্ত্রী দরজা খুললে ঘরের ভেতরে প্রবেশ করে স্বামীর হাত পা বেঁধে মারধর করে দুর্বৃত্তরা। স্ত্রী বাধা দিলে একইভাবে তাকেও মারধর করা হয়। এ সময় তাদের চিনে ফেলায় নজরুলকে শ্বাসরোধে হত্যা করা হয়। আলমারিতে থাকা নগদ টাকা ও প্রায় 5 ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী সন্তানসহ 5 জনকে হত্যায় অভিযুক্ত ফোরকান পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, ঘটনার পরই
পুলিশের একাধিক ইউনিট ফোরকানকে গ্রেফতারে অভিযানে নামে। ব্রিফিংয়ে পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের দিনই পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফোরকান। এমন দৃশ্য পদ্মা সেতুর টোল প্লাজার সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় সাদা শার্ট ও কালো প্যান্ট পরে পদ্মা সেতুর মাঝামাঝি স্থানে গিয়ে রেলিংয়ে মোবাইল রেখে নদীতে ঝাঁপ দেয় ফোরকান। মেহেরপুর এলাকা থেকে ফোরকানের মোবাইল উদ্ধার করা হয়েছে। এদিকে পদ্মা নদী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ফোরকানের কিনা পরিচয় নিশ্চিতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। গত 8 মে স্ত্রী, 3 সন্তান ও শ্যালককে নৃশংসভাবে হত্যা করে ফোরকান। মোবাইলটি আমরা মেহেরপুর থেকে উদ্ধার করি। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কোথা থেকে পেয়েছে, সে বলে যে আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। ওইখানে যে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এই মোবাইলটি কোনো এক ব্যক্তি সে ইয়েতে রাখছে, একটি প্রাইভেট কার থেকে নামছে। আমরা সেই প্রাইভেট কারকে শনাক্ত করছি, ড্রাইভারের সাথেও কথা বলেছি। ওইখানে রাখছে, রাখার পরে সে ভিডিও ফুটেজে যেটা আসতেছে, সেতু থেকে নিচে লাফ দিছে। গোপালগঞ্জের যারা তার ভাই এবং ওইখানকার একজন মেম্বার সাহেব আরও আশেপাশের কয়েকজনকে দেখায় ভিডিওটি যে এই ব্যক্তি কি ফোরকান কিনা। তো তারা বলে যে মনে হচ্ছে, বাট আমরা কনফার্ম না। মৃত্যুর কাছে অবশেষে হার মানল চোখে গুলিবিদ্ধ ছোট্ট শিশু রেশমি আক্তার। সবাইকে কাঁদিয়ে চলে গেল শিশুটি। গত 7 মে চট্টগ্রামের বাইজিদে সন্ত্রাসীদের গুলিতে চোখে গুলিবিদ্ধ হয় রেশমি। নগরীতে এসব বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি এলাকাবাসীর। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। নাই, কষ্ট পাইছে, আর চলে গেছে, এখন নাই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর বাইরে মেয়ের শোকে কাতর শারীরিক প্রতিবন্ধী বাবা, কাঁদছেন স্বজনরাও। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1 সপ্তাহ লড়াই করে মৃত্যুর কাছে হার মানতে হলো 4র্থ শ্রেণীর শিক্ষার্থী রেশমি আক্তারকে। পড়ালেখা আর খেলাধুলায় সময় কাটানোর এই বয়সে সন্ত্রাসীদের আধিপত্যের বলি হতে হলো নিষ্পাপ শিশুটিকে। ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন স্বজনরা। যারা খুন করছে, হ্যাঁ, যাদের গুলি আমার মেয়ের চোখে লাগছে, তারও বিচার চাই। আর যারা ওদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরও বিচার চাই। ভালো একটা বিচার হোক, আসামি শাস্তি পাক। নগরীতে সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকাণ্ড আর ঘন ঘন অস্ত্র মহড়ার কারণে শিশুসহ সাধারণ মানুষের নিরাপদ জীবনের নিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী। মারতে আসছে মূলত আরেকজনকে, সেও সন্ত্রাস ছিল। তো এখানে সন্ত্রাসীদেরকে মূলত আশ্রয় দেওয়ার কারণেই এই বাচ্চাটা মূলত খুন হয়েছে। গত 7 মে গভীর রাতে চট্টগ্রামের বাইজিতে আধিপত্য নিয়ে সন্ত্রাসীদের গুলিতে রাজু নামে এক যুবক নিহত হন। সে সময় বাড়ির বাইরে চোখে গুলিবিদ্ধ হয় শিশু রেশমি আক্তার। চিকিৎসকরা জানিয়েছিলেন বাঁ চোখ দিয়ে গুলিটি মাথার ভেতরে প্রবেশ করে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দাঁড়িয়ে থাকা কাভার ভ্যানে পিকআপের ধাক্কায় প্রাণ গেল 2 জনের। এদিকে নারায়ণগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। ভোররাতে উপজেলার আজিমনগরের পুলিয়া ফ্লাইওভারে একটি পণ্যবাহী কাভার ভ্যান দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে আসা পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যায়। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মিরিটেক এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেনের মৃত্যু হয়। বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর রবিউল হাসান হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে শহরের কালাঘাটা পাগলের কুম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার দুপুরে হৃদয় বাড়ি থেকে সাঙ্গু নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় উদ্ধার অভিযান শেষ করে। বাংলার সময় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের মাঠে জানাজা সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের হাজারো মানুষ। জানাজা কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রামের মিরসরাই আসন থেকে 7 বার সংসদ সদস্য নির্বাচিত হন।
দেখছেন বাংলার সময়। কুষ্টিয়ায় চামড়ার মোকামে চলছে কোরবানির ঈদের চামড়া সংগ্রহের প্রস্তুতি। ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ায় চামড়া সংগ্রহ ব্যাহত হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। কুষ্টিয়া চামড়া পট্টিতে আড়তদাররা প্রস্তুতি নিচ্ছেন চামড়া সংগ্রহে। ইতিমধ্যে চামড়ার মোকামে ঘর খালি করা শুরু করেছেন ব্যবসায়ীরা। টেনারিয়ালারা যদি ঠিক মতন টাকা পয়সা যদি আমাদের দেয় তাহলে আমরা ঠিক মতন চামড়া কিনতে পারবো। টাকাটা না দেওয়ার কারণেই দিন দিন আমাদের বাউরালি গেটটা এই শিল্পটাই ধ্বংস হয়ে যাচ্ছে। নজর যদি সরকার দেয় আমাদের উপরে তাহলে আমরা হয়তো এই চামড়া শিল্পটাকে আরো অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো। যে পরিমাণ আমদানি হয় কুরবানির সময় ওই পরিমাণ আমাদের কাছে টাকাও থাকে না। কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী সমিতির তথ্য মতে জেলায় প্রায় 200 আড়ত ঈদের চামড়া সংগ্রহ করবে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাম ও উপসর্গে আরো 7 শিশুর মৃত্যু। রোগীর চাপে হাসপাতালগুলোতে শয্যা সংকট চরমে। প্রান্তিক পর্যায়ে ভঙ্গুর চিকিৎসায় জটিল হচ্ছে পরিস্থিতি। চলতি বছরের তুলনায় 3.5 মাস সেগুলো SSC পরীক্ষা। শুরু হবে 7 জানুয়ারি। 27-এর 6 জুন থেকে HSC। ভবিষ্যতে সেশন জট আরও কমানোর পরিকল্পনা। এবং থমথমে জাবি ক্যাম্পাস ছাত্রী ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত বহিরাগত গ্রেফতার হয়নি এখনো। 8 দাবিতে শিক্ষার্থীদের 48 ঘন্টার আলটিমেটাম। প্রশাসনের সঙ্গে জাকসু নেতাদের বৈঠক। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইনান। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।